আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ রেজাউল করিম ময়না বিএসসি উচ্চতর ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকের এই মুহূর্তে। আশা করি সবাই ক্লাসটি মনোযোগ সহকারে উপভোগ করবে এবং উচ্চতর গণিতের যে আজকের যে পাঠটি ভালোভাবে পর্যবেক্ষণ করে উচ্চতর গণিতে ভালো ফলাফল অর্জনের দক্ষতা অর্জন করবে। এই প্রত্যাশায় আজকে শুরু করতে যাচ্ছে আমরা উচ্চতর গণিত ক্লাসটি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে উচ্চতর গণিত ক্লাসে প্রথম অধ্যায় সেট এর একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং তার সমাধান দেখাবো। তো সৃজনশীল প্রশ্নটি যাওয়ার আগে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সুবিধার্থে উপস্থাপন করতে চাই। আশা করি তোমরা মনোযোগ সহকারে সেটি দেখবে। আমরা জানি যে এই সেটের মধ্যে দুইটা অংশ রয়েছে, দুইটা চ্যাপ্টার রয়েছে, একটা দুইটা অনুশীলন রয়েছে, একটা 1.1 একটা 1.2। 1.2 একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর এই 1.2-তে যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মধ্যে একটি হলো অন্বয়। তোমরা দেখতে পাচ্ছ অন্বয় হচ্ছে এক্স ও ওয়াই যদি দুটি সেট হয়, তাহলে এদের যে কার্টেসীয় গুণ সেট এক্স প্লাস ওয়াই এর যে কোনো উপসেটকে এক্স হতে ওয়াই এর একটি অন্বয় বলা হয়। অর্থাৎ আর যদি বাস্তব সংখ্যা হয় তাহলে আর সাবসেট এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই এর কার্টেসীয় গুণ সেট হলো এক্স হতে ওয়াই এ বর্ণিত অন্বয়। আমরা এটিকে আরো সহজভাবে যদি বলি যে কার্টেসীয় গুণ সেটের উপাদানগুলোর মধ্যে যদি নির্দিষ্ট শর্ত আরোপ করা হয়, তাহলে যে নতুন সেট গঠিত হবে সেটি হবে অন্বয়। আর কার্টেসীয় গুণ সেটের যে শর্তে যে ক্রমযোগগুলি আসবে তাই হবে উক্ত অন্বয়ের এক একটা উপাদান। প্রিয় শিক্ষার্থীরা, এই সেট অধ্যায়ের দ্বিতীয় অংশে রয়েছে অন্বয় এবং ফাংশন। অন্বয়ের সাথে ফাংশন ওতপ্রোতভাবে জড়িত। সেটের মতো ফাংশনের ধারণা গণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ধারাবাহিক প্রয়োজনে বা ব্যবহারিক প্রয়োজনে দুইটি চলক অথবা দুইটি সেটের মধ্যে সম্পর্ক বিবেচনায় ফাংশন গঠিত হয়ে থাকে। তোমরা পাঠ্যবইয়ের একটি উদাহরণ 20 তোমরা যদি লক্ষ্য করো, বৃত্তের ব্যাসার্ধ পরিসীমার মধ্যে যে সম্পর্ক থাকে তাকে আমরা সেটাকে যদি আমরা পি দ্বারা প্রকাশ করি তাহলে, এবং বৃত্তের পরিধি তোমরা জানো যে 2 পাই আর। এখানে 2 এবং পাই হচ্ছে ধ্রুবপদ আর আর হচ্ছে একটি চলরাশি। তাহলে পি ইকুয়াল আমরা দেখতে পারি 2 পাই আর লিখে প্রকাশ করা হয়, যেখানে আর চলক ব্যাসার্ধের ব্যাসার্ধ ও পি হচ্ছে চলক বৃত্তের পরিসীমা নির্দেশ করে। এখানে আর এর প্রত্যেক সম্ভাব্য মানের জন্য পি এর একটি ও কেবল একটি মান নির্দিষ্ট হয়ে থাকে। আমরা বলে থাকি পি হচ্ছে পি চলক, আর হচ্ছে চলকের একটি ফাংশন। অর্থাৎ আমরা একে লিখতে পারি পি ইকুয়াল টু ফাংশন অফ আর, যেখানে ফাংশন অফ আর ইকুয়াল টু টুয়াইস পাই আর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই আলোচনার প্রেক্ষিতে ফাংশনকে সংজ্ঞায়িত করি ভাবে, যদি এক্স ওয়াই সেট এবং কোনো নিয়মের অধীনে এক্স সেটের প্রত্যেক উপাদানের সঙ্গে ওয়াই সেটের একটি ও কেবল একটি উৎপাদকে সংশ্লিষ্ট করা হয়, তবে ওই নিয়মকে এক্স থেকে ওয়াই এ বর্ণিত একটি ফাংশন
বলা হয়ে থাকে। আর এরূপ ফাংশনকে আমরা জানি ক্যাপিটাল এফ স্মলার এফ, স্মলার জি, ক্যাপিটাল এফ, ক্যাপিটাল জি ইত্যাদি প্রতীক দ্বারা নির্দেশিত হয়ে থাকে। আশা করি অন্য এবং ফাংশন সম্পর্কে তোমার ধারণা অনেকটাই স্পষ্ট হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে অন্য এবং ফাংশনের সাথে আরও কিছু তথ্য জড়িত, যার মধ্যে ডোমেন, কোডোমেন, রেঞ্জ, বিপরীত ফাংশন। আর ডোমেনের তথ্য গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে সৃজনশীল প্রশ্নে প্রায় ক নম্বর প্রশ্নে ডোমেন নির্ণয় করতে বলা হয়ে থাকে বা রেঞ্জ নির্ণয় করতে বলা হয়ে থাকে। যদি এক্স সেট হতে ওয়াই সেটে এফ একটি ফাংশন বর্ণিত হয়, তবে তাকে এফ সাজ দেন এক্স ড্যান্স টু বা এক্স ম্যাপিং ওয়াই লিখে প্রকাশ করা হয়ে থাকে। এক্স সেটকে এক্স সাজ দেন এক্স ম্যাপিং ওয়াই ফাংশনের ডোমেন এবং ওয়াই সেটকে এর কোডোমেন বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে যদি কোনো ফাংশন যদি তালিকা পদ্ধতি প্রকাশ করা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে প্রথম উপাদানগুলি নিয়ে হয় প্রথম উপাদানগুলি নিয়ে গঠিত সেটকে বলা হয় ডোমেন, আর এর ইমেজ যেগুলি সেগুলি হয়ে থাকে রেঞ্জ। কোডোমেনকে কিন্তু রেঞ্জও বলা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার রেঞ্জ সম্পর্কে জানবো। এফ সাজ দেন এক্স ম্যাপিং ওয়াই ফাংশনের অধীনে ওয়াই এর যে সকল উপাদান এক্স এর কোনো উপাদানের ইমেজ হয়, এদের সেটকে বলা হয় এফ ফাংশনের রেঞ্জ, আর যাকে রেঞ্জ এফ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। অর্থাৎ রেঞ্জ এফ হচ্ছে ওয়াই যেন ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স, যেখানে এক্সটা এই স্মলার এক্সটা হচ্ছে ওই ক্যাপিটাল এক্স এর উপাদান। অর্থাৎ ফাংশন অফ এক্স যেন এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স, যেটা সেট আকারে প্রকাশিত। লক্ষণীয় যে রেঞ্জ এর কোডোমেন ওয়াই এর আসলে উপসেট। আমি একটু আগে তোমাদের বলেছিলাম যে কোডোমেনই হচ্ছে মূলত রেঞ্জ। আশা করি তোমার বিষয়টা ক্লিয়ার হয়েছে। তোমাদের উদ্দেশ্যে আরও বলতে চাই যে যদি কোনো ফাংশনকে বা অন্যকে যদি তালিকা পদ্ধতি প্রকাশ করা থাকে, সেই ক্ষেত্রে দ্বিতীয় উপাদান নিয়ে গঠিত সেটকে রেঞ্জ বলা হয়। আর উল্লেখ্য যে এই রেঞ্জ হচ্ছে ডোমেনের প্রতিচ্ছবি বা ইমেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর সাথে আরো সংশ্লিষ্ট এক এক ফাংশন ডোমেনের অধীনে উপাদানের প্রতিচ্ছবি বা ইমেজ সর্বদা যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে তাকে এক এক ফাংশন বলা হয়ে থাকে। যদি ফাংশনটি যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়ে থাকে, তাহলে আমরা জানি যে প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদান যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলেই ডোমেনের অধীনে উপাদানের প্রতিচ্ছবি সর্বদা ভিন্ন ভিন্ন হয়ে থাকে, আর তখন তাকে এক এক ফাংশন বলা হয়। কন্ট্রো বা সার্বিক ফাংশন। কোনো এক এক ফাংশনের ডোমেন নিজে যদি তার ইমেজ অথবা ডোমেনের ইমেজকে যদি সাধারণ পদ আকারে প্রকাশ করা যায়, তা হলো কন্ট্রো বা সার্বিক ফাংশন। প্রিয় শিক্ষার্থীরা, উল্লেখ্য যে সকল অন্ট্রো বা সার্বিক ফাংশন এক এক ফাংশন, সকল এক এক ফাংশন ফাংশন, আর সকল ফাংশনই অন্যয়। তোমার বিষয়টা ভালো করে খেয়াল করবে, কারণ যদি সেটা ফাংশন না হয় তাহলে এক এক হওয়ার সুযোগ নেই, আর এক এক ফাংশন না হলে কন্ট্রো বা সার্বিক ফাংশন হওয়ারও সুযোগ থাকে না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই চ্যাপ্টারে অর্থাৎ সেটের দ্বিতীয় অংশে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, সেটা হল বিপরীত ফাংশন। প্রায় সৃজনশীল প্রশ্নে এই বিপরীত ফাংশনের একটি সমস্যা থাকে, কাজে এই বিষয়টি তোমরা ভালো করে পর্যবেক্ষণ করে অনুধাবন করার চেষ্টা করবে। মনে করি এফ সাথে এ ও বি দুটি সেট এ টেন্ডস টু বি একটি এক এক ও সার্বিক ফাংশন যদি হয়, একটি ফাংশন জি সাজ দ্যাট বি টেন্ডস টু এ বর্ণিত হয়, যেখানে প্রত্যেক স্মলার বি বিলংস টু ক্যাপিটাল বি অর্থাৎ দ্বিতীয় সেটের উপাদান। এর জন্য ফাংশন অফ বি ইকুয়াল টু
এ যদিও কেবল যদি ফাংশন অফ এ টু ভি হয়, এই ফাংশন জি কে এফ এর বিপরীত ফাংশন বলা হয়, যাকে এফ ইনভার্স 1 বা এফ টু দি পাওয়ার -1 দ্বারা নির্দেশ করা হয়ে থাকে। এই ক্ষেত্রে আমরা বলতে পারি জি এর বিপরীত ফাংশনটা হবে এফ ইনভার্স 1। আশা করি বিষয়টি তোমরা ক্লিয়ার হয়েছ। আমরা যখন গাণিতিক সমাস দেখব আমরা এই বিষয়ে আরো পরিষ্কার হবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমি শুরুতেই বলেছিলাম যে আজকে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এতক্ষণ আমরা যে তথ্যগুলি জানলাম, যে মৌলিক ধারণাগুলি আমরা জানলাম, এই ধারণাগুলি আমাদের যদি এইগুলি যদি আমাদের ধারণায় না থাকে, তাহলে এই সৃজনশীল প্রশ্নের যে সমস্যাগুলি আছে তা বুঝতে জটিল মনে হবে। ওই ধারণাগুলি আমাদের মধ্যে যদি স্পষ্ট থাকে, তাহলে আমরা খুব সহজেই এই প্রশ্নগুলির উত্তর আমরা খুব সহজেই অনুধাবন করতে পারবো, বুঝতে পারবো, এবং এর আলোকে আমরা প্রশ্নগুলির উত্তর সহজভাবে দিতে পারবো এবং অনুধাবন করতে অনেকটা আমাদের সহজ হবে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এখন এই সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখব। আমরা এখন যে সৃজনশীল প্রশ্ন তোমরা দেখেছো তার সমাধান আমরা করব। আমরা প্রথমে ক এর সমাধান করব। তোমরা হয়তো দেখেছো কতে যে উদ্দীপকে যে ফাংশনটি বর্ণিত রয়েছে, যে দুটি ফাংশন বর্ণিত রয়েছে, কতে বলছে দুটি ফাংশনেরই ডোম নির্ণয় করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা ইতিমধ্যেই যে তথ্যগুলি এই সমস্যাটির আগে যে তথ্যগুলি আলোচনা করলাম, সেখানে আমরা ডোম সম্পর্কে আলোচনা করেছি। এখানে যে প্রথম যে ফাংশনটি রয়েছে তাহলে ফাংশন অফ এক্স, যেটা আছে 2x প্লাস 2 ডিভাইডেড বাই x মাইনাস 1, এবং দ্বিতীয় যে ফাংশনটি রয়েছে তা হচ্ছে ফাংশন অফ gx ইকুয়াল টু স্কোয়ার রুট x মাইনাস 2। আমরা প্রথমটার ডোমেন যদি নির্ণয় করি, আমাদের যে কোনো ফাংশনের ডোমেন নির্ণয় করতে হলে ফাংশনটি বিলংস টু আর, অর্থাৎ রিয়েল নাম্বার হবে যদি এবং কেবল যদি কি হয়, এক্সটা, অর্থাৎ এখানে যে চলক এক্সটা আছে, এক্সটা কি হয়, আর এর উপাদান হয়, অর্থাৎ x বিলংস টু আর হয়। উল্লেখ্য, আমরা জানি যে যদি ফাংশনটি যদি লব্ধ হর আকারে হয়, তাহলে এই ক্ষেত্রে হর নট ইকুয়াল 0 ধরতে হয়। তাহলে হর আছে কি x মাইনাস 1, তাহলে x মাইনাস 1 নট ইকুয়াল 0 যদি হয়, তাহলে কি হবে, x নট ইকুয়াল 1, অর্থাৎ ডোম f সমান আর বাদ 1, একটি সেট 1 এর সেট। আচ্ছা, এই হচ্ছে ডোম f সমান এত। আবার দ্বিতীয় যে ফাংশনটি রয়েছে ফাংশন অফ gx ইকুয়াল টু স্কোয়ার রুট x মাইনাস 2, এটাও আর এর উপাদান হবে যদি এবং কেবল যদি x বিলংস টু আর এর উপাদান হয়, এবং এই অর্থাৎ স্কোয়ার রুট x মাইনাস 2 গ্রেটার অর ইকুয়াল 0 হয়। এটা হচ্ছে যে কোনো ফাংশন হওয়ার একটা পূর্ব শর্ত। অর্থাৎ এখান থেকে আমরা যদি সমাধান করি, উভয়কে বর্গ করে আমরা বর্গমূল তুলে দিতে পারি, তাহলে কি থাকবে x মাইনাস 2 গ্রেটার অর ইকুয়াল 0, বা এটাকে যদি পক্ষান্তর করি তাহলে মাইনাস 2 কে প্লাস 2 হয়ে যাবে, অর্থাৎ x গ্রেটার অর ইকুয়াল 2। আমরা তাহলে ডোম জি সমান সেট আকারে যদি লিখি x বিলংস টু আর সাজ দ্যাট x গ্রেটার অর ইকুয়াল 2, এই হচ্ছে ডোম জি। আশা করি ডোম দুটি ফাংশনের যে ডোম আমরা নির্ণয় করলাম, এইভাবে তোমরা অন্যান্য ফাংশন ডোমেনও নির্ণয় করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমরা খতে বর্ণিত যে সমস্যাটি ছিল, আমরা দেখি খতে বর্ণিত সমস্যা ছিল যে বর্ণিত ফাংশনটি, দেখো যে বর্ণিত ফাংশন প্রথম যে ফাংশনটি ফাংশন অফ এক্স এত 1 এবং আরো বলা হয়েছিল অনটু বা সার্বিক ফাংশন। আমরা প্রথমেই দেখব যে আমরা এক প্রমাণ করব। প্রথমে ধরি এই ফাংশনটি, অর্থাৎ এই ফাংশনটির দুটি উপাদান এ ও বি, ডোম এফ এর দুটি উপাদান এ এবং বি, অর্থাৎ ধরি এ বি বিলংস টু ডোম এফ, যেখানে এ এবং বি বিলংস টু আর, অর্থাৎ দুটি বাস্তব সংখ্যা। এখন ফাংশন অফ এ ইকুয়াল টু ফাংশন অফ বি হবে যদি এবং কেবল যদি আমরা যদি ফাংশন অফ এ যদি বসাই দিই, ফাংশন অফ এ বসালে 2a প্লাস 2, নিচে হবে
এ মাইনাস ওয়ান। একইভাবে আমরা যদি ফাংশনে বি যদি বসাই তাহলে কি টুয়াইস বি প্লাস টু ডিভাইড বাই বি মাইনাস ওয়ান। আমরা এটাকে যদি আমরা এখন তাহলে এটাকে যদি আমরা যদি ক্যালকুলেশন করি, সরলীকরণ করি, এই পাশে টু কমন যায়, এই পাশে টু কমন যায়, টুকে টু দ্বারা ভাগ করে দেওয়া যায়। এরপরে যা থাকলো তাকে আমরা যদি আর গুণ করে দিই, আমরা এটার সাথে যদি আর গুণন বা বজ্র গুণন করি তাহলে আমরা বাম পাশে পাবো এই অংশটুকু, ডান পাশে পাবো এই অংশটুকু। এটা যদি আমরা গুণ করে দিই, গুণ করে এটা পাবো, ডান পক্ষ যদি আমরা গুণ করি তাহলে এটা পেয়ে দেবো। শিক্ষা তোমরা লক্ষ্য করো, এই পাশে আছে এ বি, এই পাশে আছে এ বি, তাহলে এ বি আর এ বি দুই পাশে থেকে যেহেতু সমান একই চিহ্ন বিশিষ্ট আমরা তুলে দিতে পারি। এই পাশে আছে কি মাইনাস ওয়ান, এই পাশে মাইনাস ওয়ান, একই পরিমাণ, তাহলে এই দুটোকে আমরা তুলে দিতে পারি। আচ্ছা, তাহলে কি থাকলো, এই পাশে থাকলো মাইনাস এ প্লাস বি, এই পাশে থাকলো কি প্লাস এ মাইনাস বি। এখন আমরা মাইনাস বি মাইনাস এ কে প্লাস বি কে পক্ষান্তর করলাম, প্লাস বি কে পাশ থেকে পক্ষান্তর করলাম, পক্ষান্তর করে এখানে পেলাম মাইনাস এ, এখানে মাইনাস বি, অর্থাৎ যদি যোগ করি মাইনাস টুয়াইস এ মাইনাস টুয়াইস বি। উভয় পক্ষকে যদি মাইনাস টু দ্বারা যদি ভাগ করে দিই তাহলে থাকবে কি এ ইকুয়াল টু বি। তাই এফ আমরা জানি যে এই যে উপাদান দুটি ধরলাম এ বি, এই দুটি উপাদান ডোমেফের এই দুটি উপাদান ধরে আমরা দেখলাম যে এ আর বি সমান, আর এই সমান যদি পাওয়া যায় তাহলে শর্ত অনুযায়ী ফাংশনটি হবে একে। যেহেতু আমরা সমান পেয়েছি তাই আমরা বলতে পারি এফ একে ফাংশন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার বইয়ের যে দ্বিতীয় অংশ অর্থাৎ এফ, আমরা এতক্ষণ এফ একে সেটা আমরা প্রমাণ পেলাম। এখন আমরা প্রমাণ করব যে এফ অন্টু বা সারি ফাংশন। আমরা এটা প্রমাণ করার জন্য ফাংশনটির সমান পি ধরলাম, যেখানে পি বিলংস টু আর। আমরা এটাকে আর গুণ করে নিলাম, আর গুণ করে নিয়ে তারপর আমরা পক্ষান্তর করলাম। এরপর আমরা এখান থেকে এক্স কমন নিলাম, তারপর সবশেষে এক্স এর মান পেলাম কি পি প্লাস টু ডিভাইড বাই পি মাইনাস টু। এখন আমরা এই এক্স এর মানটা ফাংশনটিতে আমরা প্রতিস্থাপিত করলাম, করে কি পেলাম টু ইন্টু পি প্লাস টু ডিভাইড বাই পি মাইনাস টু প্লাস টু। এখনও প্রতিস্থাপিত করলাম পি প্লাস টু ডিভাইড বাই পি মাইনাস টু মাইনাস ওয়ান। তারপর আমরা এটাকে সরলীকরণ করলাম, পি মাইনাস টু লসাগু করে আমরা উপরে এটা পেলাম, নিচে আমরা পি মাইনাস টু লসাগু করলাম, করে আমরা পি প্লাস টু মাইনাস ওয়ান গুণ গেলে মাইনাস পি মাইনাস প্লাস টু। তারপর আমরা যোগ বিয়োগের মাধ্যমে এই যে ফোর ফোর কাটে যা, নিচে পি বি কাটে, এখানে থাকে কি টুয়াইস পি ফোর পি, নিচে বি মাইনাস টু, এখান থেকে টু আর টু যোগ করে কি ফোর হতো, আর নিচে পি মাইনাস টু। তাহলে এখন উপরেও মূলক ভগ্নাংশ, নিচেও মূলকীয় ভগ্নাংশ, আমরা গুণ করে নিচে তাকে উল্টায় দিলাম। তারপরে পি মাইনাস টু কাটে গেল, ফোর ফোর কাটে থাকলো কি পি। তাহলে আমরা জানি যে যদি কোনো ফাংশন সমান যেটা ধরবো আমরা যদি পরে যদি সেটাই পাই, অর্থাৎ তাহলে সেটা হবে কি ডোমেন নিজেই তার ইমেজ বা প্রতিচ্ছবি। আমরা জানি ডোমেন নিজে যদি তার ইমেজ বা প্রতিচ্ছবি হয় তাহলে সেটাকে বলা হয় অন্টু বা সারি ফাংশন। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করে দেখবে এখানে আমরা ফাংশন সমান পি ধরেছিলাম, পি ধরার পর আমরা সবশেষে কি পেলাম পি পেলাম। তার মানে কি ডোমেন নিজেই তার প্রতিচ্ছবি বা ইমেজ। তাই আমরা বলতে পারি এফ অন্টু বা সার্বিক ফাংশন। অর্থাৎ আমরা এর আগে প্রমাণ করছিলাম এফ একে, আর এখন প্রমাণ পেলাম অন্টু ফাংশন, অর্থাৎ এফ অন্টু এবং একে এবং অন্টু ফাংশন দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার গ প্রশ্নে যাব। এখানে গ প্রশ্নে যেটা বলা হয়েছে, তোমরা প্রশ্নটি মিলাই নিও। গ প্রশ্নে বলা হয়েছে যে ফাংশন অফ এফ ইনভার্স এক্স এর 5 গুণ, যদি 5 গুণ নেই
সেটা হবে তাহলে কার সমান, দ্বিতীয় ফাংশনটি ফাংশন অফ জি অফ ইনভার্স 3। আচ্ছা, এটা যদি হয় তাহলে এখান থেকে এই শর্ত ব্যবহার করে আমরা কি করব, এক্স এর মান বের করব। শিক্ষার্থীরা আমরা প্রথমেই এই প্রথম ফাংশনে বিপরীত ফাংশন নির্ণয় করব। তাহলে সমান ওয়াই ধরলাম, তারপরে ফাংশন অফ ওয়াই সমান এক্স, তারপরে আমরা ফাংশনটিতে ওয়াই চলক প্রতিস্থাপিত করলাম, প্রতিস্থাপিত করে এটা পেলাম, তারপর আমরা আর গুণ করলাম, আর গুণ করে এই সমীকরণ দাঁড়ালো। তারপর আমরা ওয়াই যুক্ত পদগুলিকে আমরা পক্ষান্তর করলাম, ওয়াই কমন নিলাম, কমন নিয়ে তারপরে ওই মাইনাস থাকলেও মাইনাস দ্বারা আমরা গুণ বা ভাগ করে দিলাম, তার ওয়াইয়ের মান বের করলাম। ওয়াই সমান কত, এক্স প্লাস 2 ডিভাইড বাই এক্স মাইনাস 2, অর্থাৎ ওয়াই কি ধরেছিলাম, ফাংশন অফ ইনভার্স অফ এক্স। তাহলে আমরা এটাকে বসাই দিলাম, অর্থাৎ প্রথম ফাংশনের বিপরীত ফাংশন আমরা পেয়ে গেলাম। এখন আমরা দ্বিতীয়টা ফাংশন অফ জি ইনভার্স অফ এক্স আমরা যদি ওয়াই ধরি, এক্ষেত্রে আগের মতোই আমরা ফাংশন জি ওয়াই সমান এক্স, তারপরে আমরা ফাংশনটিতে জি চলক প্রতিস্থাপিত করলাম, স্কোয়ার রুট ওয়াই মাইনাস 2 সমান এক্স, উভয়পক্ষে বর্গ করলাম, বর্গমূলটা গেল ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু এক্স স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2। তার মানে কি ওয়াই সমান কি, ফাংশন অফ জি ইনভার্স অফ এক্স, ফাংশন অফ জি ইনভার্স অফ এক্স আমরা এটা পেয়ে গেলাম। এখন আমাদের এখানে কি বের করতে বলছে, ফাংশন জি ইনভার্স অফ 3। তাহলে আমরা এখন অনায়াসে আমরা যদি এটা পাওয়ার পরে আমরা এখানে যদি 3 প্রতিস্থাপিত করি, তাহলে কি 3 3 9 প্লাস 2, অর্থাৎ 9 প্লাস 2 ইকুয়াল টু 11। আচ্ছা, তাহলে আমরা দুটা ফাংশনই দুটা বিপরীত ফাংশনই পেয়ে গেলাম। প্রশ্ন মতে আমরা লিখলাম 5 এফ ইনভার্স অফ এক্স ইকুয়াল টু জি ইনভার্স অফ 3, প্রশ্ন মতে লিখে নিলাম। তারপরে আমরা প্রথম ফাংশনটি অর্থাৎ প্রথম বিপরীত ফাংশনের মান বসাই দিলাম, একইভাবে এই ফাংশন জি ইনভার্স 3 এর মান বসালাম। তারপর আমরা যথারীতি আর গুণ করলাম, আর গুণ করে পেলাম 11 দ্বিগুণ 11x মাইনাস 11 দ্বিগুণ 22, আর এখানে 5x ইকুয়াল 5x প্লাস 10। তারপর আমরা পক্ষান্তর করলাম, পক্ষান্তর 11x থেকে 5x গেলে 6x থাকে, আর মাইনাস 22 পক্ষান্তর করে প্লাস 22, অর্থাৎ যোগ করলে আমরা পাবো 32। তাহলে 6কে যদি আমরা পক্ষান্তর করি 32 ভাগ 6, অর্থাৎ একে যদি আমরা কাটাকাটি যদি আমরা ভাগ করি তাহলে উপরে পাবো 16 আর নিচে পাবো 3। তার মানে কি 16 ভাগ 3, অর্থাৎ x এর মান 16/3। শিক্ষার্থীরা আমাদের কিন্তু x এর মানই চেয়েছিল, আমরা কিন্তু x এর মানটা বের করে ফেলেছি। x এর মান কত পেলাম, 16/3। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে প্রশ্নটি আলোচনা করলাম, আশা করি তোমরা এটা ভালোভাবে অনুধাবন করেছ এবং বুঝতে পেরেছ। এর আলোকে তোমরা এই ধরনের যে কোনো প্রশ্ন আসলে আশা করি তোমরা তার সমাধান করতে পারবে। তারপরেও তোমরা আজকের আমার এই প্রশ্নটির যে সমাধান তোমাদের বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে, কোনো প্রকার যদি সমস্যা মনে করো, তোমরা আমাকে কমেন্টস করে জানিও। আমি চেষ্টা করবো সেই কমেন্টগুলির যথাযথ উত্তর দেওয়ার জন্য। সবাই সুস্থ থেকো, এই কামনায়। আল্লাহ হাফেজ।